আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার কি এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো অজানা কিংবা জানা চাপের মধ্যে আছে, অথবা সামনের যে কোনো সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের তুমুল কোনো চাপ প্রয়োগ করা হতে পারে? তার কারণ আওয়ামী লীগের গত কয়েক মাসের যে মন্তব্য, অথবা নির্বাচনের 4 মাস হয়ে গেলেও তারপরও মাঝে মধ্যেই খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতাদের যে ধরনের তির্যক মন্তব্য, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের প্রতি নানান ধরনের আক্রমণাত্মক মন্তব্য, তাতে করে এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন এমনটা হচ্ছে? কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের যে নানান ধরনের তির্যক মন্তব্য বা আক্রমণাত্মক বক্তব্য, এগুলো ইচ্ছা করেই আওয়ামী লীগ ছড়াচ্ছে। সাধারণ মানুষের দৃষ্টি আওয়ামী লীগ এক জায়গার মধ্যেই কেন্দ্রীভূত রাখতে চায়। তবে আওয়ামী লীগের এই শীর্ষ নেতাদের অনেকে কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বলছেন, আবার কেউ কেউ নাম প্রকাশ করেও বলছেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সন্দেহের চোখে দেখে এবং তারা সবাই সরকারের অনেক বেশি চক্ষুশূল। আবার বিএনপির সঙ্গেও তারা বৈঠক করেছে, আর কোনো বিরোধী দল নাই। এবং বিএনপির সঙ্গে বৈঠক করার বিষয়ে কিন্তু মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার তিনি একাধিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা যে কোনো রাষ্ট্রের সরকারের সাথে যেমন সম্পর্ক বিভিন্ন ইস্যুতে বজায় রাখতে চায়, ঠিক একইভাবে সেই সব দেশের প্রধান বিরোধী দলকে তারা একইভাবে মূল্যায়ন করে, তাদের মতামতকে গুরুত্ব দেয়, তাদের মতামতকে শুনতে চায়। বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টি তারা কিন্তু সেটিকে ট্রিট করেনি প্রধান বিরোধী দল হিসেবে। যাই হোক, এগুলো নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা তখনই সৃষ্টি হয়েছে। এখন নতুন করে বাংলাদেশের গার্মেন্টস পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে কিভাবে $10 বিলিয়ন পণ্য যায়, বা যুক্তরাষ্ট্র কিভাবে এখান থেকে এই পরিমাণ পণ্যকে কেনে, এর মধ্যে কি ধরনের কারসাজি কাজ করছে, কারা এর সঙ্গে জড়িত, এগুলো কিন্তু খতিয়ে দেখেছে। এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে শুল্ক মুক্তভাবে প্রবেশের ক্ষেত্রে তারাও নানান ধরনের বিধিনিষেধ নতুন নতুন ভাবে আরোপ করছে, তারা নতুন নতুন বিধিনিষেধ তৈরি করছে। এগুলো কিন্তু কোনোটির সঙ্গে আলাদা কিছু নয়। এবং আমাদের প্রধানমন্ত্রী এই মেয়াদে শপথ নেওয়ার পরে তিনি যখন টুঙ্গিপাড়াতে গেলেন, তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্র কখন কাকে ক্ষমতায় আনে তার কোনো ঠিক নেই। এবং সে ধরনের মন্তব্য মাঝে মধ্যেই নানানভাবে আসছে। খোদ তিনিও আবার নতুন করে গত মঙ্গলবার থাইল্যান্ড সফর পরবর্তী যে সংবাদ সম্মেলনটি ছিল, সেখানে তিনি এটি আবারও নতুন মাত্রা যোগ করেছেন। তিনি বলেছেন অতি বাম এবং অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে। এবং সরকার উৎখাতের চেষ্টা এর সঙ্গে তিনি কাকে ইঙ্গিত করতে চাচ্ছেন বা কোন দেশকে বোঝাতে চাইছেন, সেটিও আমাদের কাছে পরিষ্কার। যেহেতু ওই সংবাদ সম্মেলনে আবার যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের আগের যে অবস্থান নির্বাচনকে কেন্দ্র করে, সেই অবস্থার কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। যদিও আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের যে নানান ধরনের সতর্কবার্তা ছিল, নানান ধরনের হুমকি ছিল, তাদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনটি না হলে সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র ইউটার্ন নিয়েছে, সে যে কারণেই হোক। কারণগুলো তো নানান ধরনের বিশ্লেষণ হয়েছে এ পর্যন্ত। যাই হোক, কিন্তু এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেনি, এটি আওয়ামী লীগ নেতারাই বলছেন। যেমন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে বিএনপি সহ বিরোধী দলগুলোর যে এক ধরনের অপপ্রচার, তা নিয়ে আওয়ামী লীগ অস্বস্তির মধ্যে রয়েছে। কেন অস্বস্তির মধ্যে থাকবে যদি কোনো ধরনের চাপ নাই থাকে? অর্থাৎ প্রকারান্তরে কাজী জাফরুল্লাহ এটি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ এক ধরনের চাপের মধ্যে রয়েছে। আবার যারা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে কথা বলছেন, তাদের অনেকে বলছেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আস্থায় নিতে পারেনি। যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল একটা শত্রু মনোভাবাপন্ন অবস্থান, সেই জায়গাটিতে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত রয়েছে। মানুষের মধ্যে প্রচন্ড ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছিল
মাহিন্দা রাজাপাকসে বা গোতাবায়া রাজাপাকসের সময় দেশটির বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে খবরদারি, বিভিন্ন ক্ষেত্রে নাক গলানোর বিষয়, এটি শ্রীলঙ্কার সাধারণ মানুষ খুব ভালো চোখে নিচ্ছিল না। যাই হোক, রনিল বিক্রমসিংহে এলেন। যদিও তিনি শ্রীলঙ্কার যে ভয়ঙ্কর অবস্থা, করুণ দশা, সেখান থেকে দেশকে টেনে তুলতে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করেছেন। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তার যে কৌশলী নীতি সেটিও যথেষ্ট কাজে দিয়েছে। এগুলোর পরে তিনি কিন্তু ভারতের আনুগত্য থেকে বেরোতে পারবেন না, এটি অনেকেই তখন আলোচনা করছিলেন, বিশ্লেষণে বলছিলেন। সেই বিষয়টি এখন আবার সেটি প্রমাণিত হলো। কিন্তু শ্রীলঙ্কার মানুষেরা কিন্তু যতই বিক্রমসিংহে তাদেরকে উপকার করুক না কেন, ভারতের দাসত্ব তারা মেনে নিতে চাইছে না, এবং এটি তারই নমুনা। যখন শ্রীলঙ্কার ওই যে করুণ দশা, ভারত কিন্তু জানতো যে শ্রীলঙ্কার মানুষের, গণমানুষের চিন্তা চেতনা বা মনোভাব এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কোন অবস্থায় রয়েছে। সেই কারণে ভারত শ্রীলঙ্কাকে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে যে ঋণ দিয়েছিল, সেটি কতটুকু দিবে বা কিভাবে দিবে, তারা আমরা আমাদের প্রতিবাদ আরো কঠোরভাবে দেখাবো। আরেকজন বলছেন, এই বিমানবন্দর থেকে ভিনদেশী এবং অশ্রীলঙ্কানদের হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। সাম্প্রতিককালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখি না, বরং এটিকে আমাদের অর্থনীতি এবং রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেওয়ার বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃসংযুক্ত ইস্যু হিসেবে দেখি। এখন যে মন্তব্যটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আন্দোলনকারীদের একজন, সেটির পরপরই আমার বিশ্লেষণটি দিচ্ছি, এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে মোটামুটি বোঝা যাবে যে কেন এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কথা ছিল। আন্দোলনকারীদের একজন বলছেন, ইতিহাসে কখনোই অখণ্ড ভারত ছিল না, ভবিষ্যতেও কখনো হবে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এবং ভারতের আশীর্বাদ নীতি আগ্রহী বিরোধী দলীয় নেতারা মনে করেন যে তারা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে তারা আবারও ক্ষমতায় আসতে পারবে, তাদের জন্য সহজ হবে ক্ষমতায় আসা। সেজন্য তারা ভারতকে দুপক্ষই এইভাবে সুযোগ করে দিচ্ছে। এখানেই হচ্ছে কথা। বিষয়টি হচ্ছে, এই মুহূর্তে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে তিনি প্রচন্ড চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্কের শিথিলতা ছিল সেটি শুধরে গেছে। দুই দেশের মধ্যে বা দুই সরকারের মধ্যে যে এক ধরনের অস্বস্তি কাজ করছিল, সেই জায়গা থেকে তারা ভুলটি বুঝতে পেরেছে। যুক্তরাষ্ট্র নতুন উদ্যমে চায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে, কিন্তু আবারও মাঝে মধ্যে দেখা যায় খুব তির্যক মন্তব্য করতে। অতএব এইসব জায়গা থেকে অনেকেই এখন নতুন করে এই প্রশ্নটি নিয়ে আসছেন যে তাহলে কি আওয়ামী লীগ কোনো ধরনের চাপের মুখে আছে, এবং কেউ কেউ এ মন্তব্যও করছেন যে ভারতের যে লোকসভা নির্বাচন হচ্ছে, যুক্তরাষ্ট্র এই নির্বাচনের পর তার যে সতর্ক বার্তাগুলো ছিল সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, সরকারের উপরে নানান ধরনের অস্ত্র প্রয়োগ করতে পারে। কেন লোকসভা নির্বাচনের কথা বলা হচ্ছে? তার কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে একটি মধুর সম্পর্ক ছিল জিও স্ট্র্যাটেজিক্যাল পলিটিক্স জায়গা থেকে, সেই জায়গাতে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা সম্পর্কের বড় ধরনের চির ধরেছে। আমাদের অনেকের কাছে দৃশ্যমান সেটি। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যে রাজনীতি, লোকসভা নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নানান ইস্যুতে প্রশ্ন তুলেছে, মানবাধিকার প্রশ্নে তারা কথা বলেছে। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বা মোদী সরকারের পক্ষ থেকে তার আবার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। শিখ নেতাদেরকে হত্যা কিংবা হত্যা চেষ্টার যে অভিযোগ কানাডা মাটিতে এবং যুক্তরাষ্ট্রের মাটিতে, সেগুলোকে কেন্দ্র করে তাদের মধ্যে এক ধরনের তুমুল বৈরিতা সৃষ্টি হয়েছে। এবং ভারতের যে অকৃত্রিম বন্ধু ইসরায়েল, সেই ইসরায়েলের পণ্যও এখানে বয়কট করা হচ্ছে। আর বাংলাদেশের কথা তো আমরা সবাই জানি যে কোন অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। যদিও
আমাদের সরকার সেটি কোনোভাবেই গ্রহণ করতে চাচ্ছেন না। ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন সেটি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে চাইছে না। কিন্তু ভারতের বিজেপি পন্থী যারা, অতএব লোকসভা নির্বাচনের পরে বাংলাদেশ ইস্যুও তাদের কাছে নতুন মাত্রা পেতে পারে, এরকম নানান বিশ্লেষণে উঠে আসছে। এখন কথা হচ্ছে কোন ধরনের ইস্যুতে যুক্তরাষ্ট্র তার অস্ত্রটি প্রয়োগ করবে আওয়ামী লীগ সরকারের উপরে চাপ দিতে, এটি সবারই জানা এবং অনেক বেশি, অনেক আগে থেকেই এটি আলোচনায় আসছে যে তারা এটি করার জন্য শ্রম ইস্যুটিকে ব্যবহার করবে। এবং যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো জায়গায় যখন তারা নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, নানান ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, সংশ্লিষ্ট সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপরে তারা এই শ্রম ইস্যুটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এবং শ্রম ইস্যুতেও নানান ধরনের চিন্তা, নানান ধরনের একটা উত্তেজনা সাম্প্রতিক সময় নতুন করে কাজ করছে। এমনিতেই আমরা জানি যে নির্বাচনের পরে যুক্তরাজ্যের যে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেল গত ফেব্রুয়ারিতে, তারা বাংলাদেশের বিতর্কিত শ্রমিক নেতা এবং নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তারা সুশীল সমাজের যে সব প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন, এগোবে কিনা, এর মধ্যে যাবে কিনা, সুযোগটি নেবে কিনা, নানান ধরনের চিন্তা ভাবনা করছিল। তারপর এক পর্যায়ে ভারতের কাছ থেকেও শ্রীলঙ্কার লোন নিয়েছে, এটা সত্য কথা, কিন্তু খবরদারি কমেনি, যার কারণে আজকে শ্রীলঙ্কাতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে উঠেছে। এর আগে মালদ্বীপের ঘটনা তো আমরা সবাই জানি। মালদ্বীপের মোহাম্মদ মইজু যে ক্ষমতা এলেন প্রচন্ড ভারত বিরোধী নীতি থেকে, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মোহাম্মদ সোলি পরাজিত হলেন, ভারতপন্থী যিনি প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু শ্রীলঙ্কার যে পার্লামেন্ট রয়েছে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল মোহাম্মদ সোলির ডেমোক্রেটিক পার্টির। সেই নির্বাচনটিও কিন্তু গত কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে। মানুষের ধারণা ছিল যে মোহাম্মদ মইজুর যে ভারত বিরোধী প্রচন্ড একরোখা মনোভাব, এই কারণে বোধ হয় মালদ্বীপের মানুষ সেটি সহজভাবে নিচ্ছে না, হয়তো এই নির্বাচনে মইজু তার অবস্থানটা শক্ত করতে পারবে না। কিন্তু সবার ধারণা একেবারে ভুল প্রমাণ করে দিয়ে মোহাম্মদ মইজুই কিন্তু সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন এবং সেখানে ভারত বিরোধী আন্দোলনে প্রচন্ড তীব্রতা এসেছে, গতি পেয়েছে। শুধু ভারত নয়, ভারত গত কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা পান্নুনকে হত্যার চেষ্টার বিষয়ে তথ্য প্রমাণ সহ একটা রিপোর্ট প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম। আবার কানাডাতে যে শিখ নেতাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে যে ভারতের গোয়েন্দা সংস্থা রকে অভিযুক্ত করে আসা হচ্ছে এবং এই খবরটি প্রথম এসেছে আমেরিকার পক্ষ থেকে, সেটিকে কেন্দ্র করেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্কের অবনতি সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে জড়িত সন্দেহ 3 জনকে আটক করা হয়েছে এবং আরো আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে খুব ভালো যাচ্ছে না বাইডেন প্রশাসনের সম্পর্ক।